চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। অত্যন্ত প্রয়োজনীয় টাকা পয়সাও কথা বলে, আকারে ইঙ্গিতে। ভাবতে অবাক লাগছে, তাই না? ঠিক এরকমই অবাক করা বহু জিনিসের সংগ্রাহক সুধীন্দ্র কুমার চক্রবর্তী, যে সংগ্রহ দেখলে নিমেষে চোখের সামনে ঝলসে উঠবে ইতিহাস। সংগ্রহের নেশা স্কুল পড়ার সময় থেকেই। ছোটোবেলা থেকেই নানা রকম জিনিসের প্রতি আগ্রহ আমার জন্মেছিল, কারণ তখন ছোটোবেলায় বাবা মাদের হাত ধরে বিভিন্ন এক্সিবিশন দেখতে যেতাম। তখন যেসব হতো সেসব দেখে দেখে নানা রকম জিনিস দেখে মনে মনে একটা কৌতূহল হতো যে ইস, এগুলো তো আমি যদি পারি, আমিও তো সংগ্রহ করতে পারি, এরকম কোথাও আশেপাশে আছে, যদি থাকে দেখি। তখন তো মনের মধ্যে একটা ছিল যে করবো, কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। ইচ্ছা হতো, তো মনের মধ্যে সেই ইচ্ছাটা থেকে যেত, কিন্তু সেটা যত বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আমার সুপ্ত ইচ্ছাটা ক্রমশ প্রকাশ পেতে শুরু করলো। যে বাড়িতে নানান রকম টাকা পয়সা আসছে, দেখছে, লোকে ঘোরাফেরা করছে, বাবা কাকারা নাচা করছে, বাজার করছে, সেসব দেখতাম। আর তখন মনে পড়তো এইসব জিনিসই তো আমি হয়তো এক্সিবিশনে দেখেছি, অনেকে দেখেছে, হয়তো সেই কয়েনটা না, যে পয়সাগুলো খারাপ হয়ে যাচ্ছে বা এগুলো চলবে না বা আগেকার কয়েন এখন বাজারে চালু নেই, সেসব কয়েন বাজারে বাবা মা কাছ থেকে চাইতাম, দিত, আমি রেখে দিতাম। বাড়িতে একটা খাম পোস্টকার্ড এলো, তার যে স্ট্যাম্পটা, সেটা আমার খুব আকর্ষণ করতো, রঙিন রঙিন খেলা, তখন তো বুঝতাম না, তো সেগুলো আমি রেখে দিতাম। দেশলাই বাক্স, ওপর যে একটা ধমকা দিয়ে হতো, দেশলাই বাক্স কাঠের চিপ দিয়ে তৈরি করা হতো, আর গায়ে উপর একটা স্টিকার লাগিয়ে দেওয়া হতো, সেটা আকর্ষণ করতে দেখলাম অনেকে রাখে তাহলে দেখে দাও, তো ফেলে দেওয়া জিনিস, তো লোকে ফেলে দিচ্ছে, রাখছি। বাড়িতে নিয়মিত কার্ড আসতো, কার্ডটার ছবিগুলো খুব ভালো লাগতো, সেগুলো রাখতাম আমি। এইভাবে আস্তে আস্তে কত কম জিনিস যে আমার নজর এসেছে, আর তখন ছেলে মানুষের মন রাখবো, জমাবো, তখন সেগুলো লুকিয়ে লুকিয়ে রাখতাম। অনেক বকা খেয়েছি, তবুও রেখেছি, কিন্তু রেখেছি বলে একসময় দেখলাম যে হ্যাঁ, ওগুলো বেশ কিছুদিন বাদে বেশ সাজিয়ে রাখলে বেশ দেখতে সুন্দর লাগতো। তো অনেকে বললো এইটাই তো সংগ্রহ, এইভাবেই তো সংগ্রহ করতে হয়, সব জিনিসে কিনে করতে হয় এমন নয়, অনেক জিনিস আছে পাওয়া যাবে। তো নানা রকম জিনিসের মধ্যে কয়েন বা মুদ্রা আমার ভালো রকম একটা সংগ্রহ হয়ে গেছে। তার এই বিবিধের ভিড়ে বিশেষভাবে নজর কাড়ে কয়েন ও কাগজি নোট। নিয়ে যায় অন্য সময়ে। যুগ পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। কোম্পানির শাসনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচলিত নানা ধরনের পয়সা, কয়েন ছাড়াও রয়েছে প্রাচীন ভারতের বিভিন্ন দেশীয় রাজাদের ব্যবহৃত মুদ্রা, মেশিনের ব্যবহার শুরু হওয়ার আগে শিল্পীদের হাতে তৈরি ছোট বড় লম্বাটে ধরনের অদ্ভুত চেহারার মুদ্রাদের চমক। যেমন এদেশের প্রথম ছাপা টাকা, কিংবা 1917 সালে পৃথিবীতে 1 টাকার নোটপ্যাড। আবার এমন টাকাও আছে যা একসময় মাঝখান থেকে ছিঁড়ে অর্ধেক মূল্যে ব্যবহারের চল ছিল। যত বয়স বেড়েছে, ওপরে বুঝতে শিখেছি, তখন চিনতে শিখেছি, আমার চোখটা এমন হয়ে গেছে যে এই জিনিস রাখা যায়, এই জিনিস রাখা যায় না। তো এইভাবে আমি পড়ে এসেছি। আস্তে 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 একটা পর দুটো, দুয়ের পর তিন, এই করতে করতে কত যে হয়েছে আমি নিজেই অনেক সময় বলতে পারিনি। আমার যদি কেউ জিজ্ঞেস করে, আমার সময় হাতে লিস্ট নিয়ে বলতে হয় এই জিনিস আমি সংগ্রহ করেছি। আজ থেকে 30, 40, 50 বছর আগে প্রচুর বাজার পাওয়া যেত। আর তখন মানে জমিদারি প্রথা উচ্ছেদ তো আগেই হয়ে গেছিলো, রাজন্য ভাতা বিলাপ হয়ে গেল, বিলোপ। ফলে এদের শেষতাতে, এদের কাছারিতে প্রচুর কাগজপত্র, দলিল, দস্তাবেজ অনেক ছিল। আস্তে আস্তে সব ওজন দরে তারা বিক্রি করে দিয়েছিল। সেইখান থেকে বাজারে প্রচুর এসে গেছিলো, জিনিস পাওয়া যেত সস্তাও, আমরা সেখান থেকে আমরাও পেয়েছি অনেক অভাবনীয় কম দামে, ভাবা যায় না এরকম। তো এইভাবে আমি সংগ্রহ করেছি। তার মধ্যে কয়েন একটা বিশাল আমার সংগ্রহ আছে, যে কয়েনগুলো আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি এবং খুব আমার কাছে প্রিয়। তার মধ্যে যে কলোনিয়াল কয়েন, যেগুলো ঔপনিবেশিক শাসনকালে যেসব মুদ্রা আমাদের দেশে চালু হয়েছিল, যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরাই তো বিভিন্ন সময় আমাদের দেশে এসেছে। অল্প সময় হোক, বেশি সময় তারা রাজত্ব করে গেছে এখানে, তারা নানা রকম কয়েন চালু করেছিল। ব্রিটিশরা যে দীর্ঘদিন ছিল এখানে, তাই তারা অনেক বেশি কয়েন করেছে, ওদের কয়েনগুলোর তুলনায় কম। সেই কয়েনগুলো আমি আস্তে আস্তে অনেক সংগ্রহ করেছি। এইটা যে কী আনন্দের ব্যাপার ভাবো, মানে যারা করে না তারা বুঝতে পারবেন না, যারা করেন তারা বুঝবেন যে হয়তো সব আছে, একটা কি দুটো গ্যাপ আছে, এই দুটো গ্যাপ ফিল আপ করতে জন্য হন্যে মানুষ পড়ে। আর যখন সেই দুটো গ্যাপ হয়ে যায়, যখন বলে যে আমার কাছে সব আছে,
সেটা একটা দারুণ পরিস্থিতি ব্যাপার। স্বাধীনতার পর ভারতের দৈনন্দিন ব্যবহারের জন্য ডেফিনিটিভ কয়েন্স ও স্মারক মুদ্রা, কমিউনিটিভ কয়েন্স হিসেবে যত মুদ্রা প্রচলিত প্রকাশিত হয়েছে তার এক বিশাল সম্ভার। স্বাধীনতার পর থেকে আজ অবধি যত রকমের কাগজের টাকা বার হয়েছে তা সবই আছে সুধীন্দ্রবাবুর সংগ্রহে। এই প্রসঙ্গে বিস্তারিতভাবে তিনি জানালেন, রাজা পঞ্চম জর্জের 5 টাকার নোট, জেবি টেলরের সই করা, তখন গভর্নর ছিল। নোট একটু চেঞ্জ হয়েছে, এটা 10 টাকার নোট। এখনকার দিনে আমরা কয়েন বললে সাধারণত ধাতব মুদ্রার কথাই ভাবি। ধাতব মুদ্রা ছাড়া যে কয়েন হতে পারে এটাকে চিন্তাই করতে পারে না। কিন্তু দেখা গেছে আমাদের দেশে বিভিন্ন সময় দেশীয় রাজা মহারাজা ছিলেন, তাদের রাজ্যে তারা কিন্তু কোনো এক সময় অল্প হলেও কাগজি মুদ্রা চালু করেছিল। এই কাগজি মুদ্রা খুবই দুঃস্বপ্ন, রেয়ার, এগুলো এখন আর পাওয়া যায় না। তো আমি ভাগ্যবান, আমি দুখানা এরকম মুদ্রা, কাগজি মুদ্রা পেয়েছি, সেগুলো আমি এখানে দেখাচ্ছি। দুটো স্মল ডিনোমিনেশন চলে, কোনো 1 আনা, 2 আনা, 4 আনা, এরকম সব ডিনোমিনেশনে কাগজি মুদ্রা বেরিয়েছিল। খুবই রেয়ার এগুলো আমাদের দেশে, এই দুটো। এবার কিছু ভারতীয় 200 নোট দেখাচ্ছি। এইটা হচ্ছে 10 টাকার নোট। এই নোটটার বিশেষত্ব হচ্ছে একদিকেই ছাপা হতো। আমি পেছন দিকে দেখাচ্ছি, দেখুন পেছন দিকে কোনো ছাপ নেই। নোটটা একদিকে ছাপা হয়, আরেকদিকে একদম ব্ল্যাঙ্ক। এই নোট দেখুন সেই। আর নোটটা হচ্ছে দুপাশে অর্ধাংশ করে যদি কেটে নেওয়া যায় তাহলে দুপাশেই নোটের নম্বর আছে। আর মাঝখান থেকে ছিঁড়লে দুপাশের নোট দেখলেই বোঝা যায় এটা কত টাকার নোট। আর একটা সময় গেছে যখন এই এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের দেশে নোট যখন বাই পোস্ট পাঠানো হতো, তখন রাস্তাঘাটে চুরির, হাজানি, ডাকাতি এইসব হয়ে যেত, খুব লুটপাট হয়ে যেত। ফলে নোটটাকে যে পাবলিকের কাছে পৌঁছবে তার কোনো গ্যারান্টি ছিল না। সেই জন্য ব্রিটিশ সরকার এমন ব্যবস্থা করেছিল যে নোটটা অর্ধেকটা ছিঁড়ে পাঠানো হতো। সেই যাকে পাঠানো হতো সেই তার নোটটা পেয়ে প্রাপ্তি স্বীকার করে যখন তাকে প্রেরকের চিঠি পাঠাতো, সেই চিঠি পেয়ে সে আশ্বস্ত হতে হয় যে এই নোটটা আমি যাকে পাঠিয়েছি তার কাছে গেছি। তখন সে বাকি অর্ধাংশ আবার পোস্ট করে পাঠাতো। এই ভারী অদ্ভুত ব্যবস্থা ছিল। এবার দেখাবো রাজা পঞ্চম জর্জের প্রথম আমাদের দেশে ব্রিটিশ আমলের যে কাগজের টাকা, প্রথম 1 টাকার নোট। এটা ফার্স্ট 1 টাকার নোট ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ ইন্ডিয়ার। সাদা কাগজের উপর প্রিন্ট করা হতো এবং এই নোট 2 রকমের হয়েছে। একটা যে পারফোরেশন আছে, দেখুন বাঁদিকে চাঁদা বিল বইয়ের মতো কেটে নেওয়া হচ্ছে, কেটে নেওয়া যায় এরকম একটা নোট। এই রাজা পঞ্চম জর্জে, এটা রাজা পঞ্চম জর্জের দ্বিতীয় 1 টাকার নোট। অর্থাৎ প্রথম 1 টাকার নোটটা দেখালে একটু বড় মতো, এইটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, একটু রঙটাও রঙিন এসেছে। এটাও কিন্তু 2 রকমের। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, নিচের নোটটা থেকে দেখা যাচ্ছে যে পারফোরেটেড নোট, বিল বইয়ের মতো কেটে নেওয়া যায় সেই ব্যবস্থা। আর ওপরটা কিন্তু না, ওটা কাটটু সাইজ বলা হয়, ওটা চারপাশে সমান করা আছে। নোটটা একটু ছোটো হয়ে গেল, আগের থেকে সাইজে ছোটো। এটা ব্রিটিশ গভর্নমেন্টের পুরস্কার করা 100 টাকার নোট, ষষ্ঠ জর্জের 100। এখন তখনকার দিনে, আর পেছনটা দেখাই, এইটা পিছন দিকে এই বাঘের ছবি, 100 টাকার নোট। এবার দেখাচ্ছি 1000 টাকার নোট তখনকার দিনে। এটা এত দামি নোট সেই সময় যে সাধারণ লোকের কাছে ভাবাই যেত না 1000 টাকার নোট কোনো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের কাছে। সাধারণত শোনা যায় যে বড় বড় ব্যবসায়ীরা ব্যবসার শেষে, বছর শেষে যখন লেনদেন করে কে কার কত পাওয়ার হবে বা ব্যাংকে, তখন এই টাকা দিয়ে পাওনা গন্ডা মেটানো হতো। সাধারণ লোক চোখেই দেখতে পেতো না। ব্রিটিশ আমলে বহুদিন যে বার্মা একসঙ্গে ছিল, বার্মা আমাদের মধ্যে ছিল, ইন্ডিয়ার মধ্যে বার্মাও ছিল। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যে নোটগুলো ইউজ হতো সেটা তো বার্মাতে চলতো। তারপর বার্মাতে একসময় দেখা গেল যে স্বাধীন হয়ে গেল, তখন এখানকার নোটগুলো ওখানে চললে ওখানে ওভারপ্রিন্ট করা হতো যে বার্মা কারেন্সি বোর্ড লিগাল টেন্ডারি বার্মা অনলি। আমার তো বার্মাতেই চলবে ওটা। 1942 থেকে 1945 সালে পর্যন্ত বার্মা, আমাদের এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটা ব্রিটিশদের কাছ থেকে কেড়ে নিয়েছিল জাপানিজ অকুপেশন ফোর্স। জাপানিরা ওখানে দখল করে নিয়েছিল অল্প সময়ের জন্য, 42 থেকে 45 সাল পর্যন্ত। সেই সময় তো ওখানে ব্রিটিশ গভর্নমেন্টের জারি করা নোট আমাদের চলতো সারা ভারতবর্ষের মতো। তখন ওরা ওই নোটগুলোকে সব নষ্ট করে ফেললো, করে জাপানিরা কী করলো, নতুন সেট নোট বার করলো।
যেহেতু তখন সেই টাকা পয়সায় চালু ছিল, তারা তখন ওই টাকা পয়সার নাম দিয়ে নতুন ডিজাইনের নোট ওখানে ছেড়েছিল, যেটা আবার যখন ব্রিটিশরা ওদেরকে হটিয়ে দিয়ে দখল করে নিল পুনর্দখল, তখন সেই সব নোট একবার জ্বালিয়ে পুরো সব শেষ করে দিয়ে আবার ভারতের নোট ওখানে চালু করেছিল। ফলে অল্প কিছু নোট যেগুলো যাওয়া বা থেকে গেছে, তার মধ্যে কিছু নোট ভাগ্যবান যারা তারা পেয়েছে, আমার কাছে আমি কয়েকটি নোট পেয়েছি। এগুলো সেগুলো 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকার নোট। এর পেছন দিকটা আমি দেখাচ্ছি, এবার দেখুন। যখন গভর্নমেন্ট আমাদের স্বাধীন হয়ে গেল, তখন দেখা গেল যে এটা হচ্ছে 1 টাকা নোটের ওপরে একই সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ পাকিস্তান দুটো লেগেছে। এটা বড় অদ্ভুত নোট, এ তো হতে পারে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোট গভর্নমেন্ট এখানে চলবে, ইন্ডিয়াতে চলবে, গভর্নমেন্ট অফ পাকিস্তান নোটে আমাদের নোটের ওপর থাকবে কেন? তা শোনা যায় যখন দেশ স্বাধীন হয়ে যায়, তখন আমাদের দেশের যে ট্রেজারিতে যে যত টাকা রয়ে গেছে, সেগুলো তো করলে আবার ভাগ করে দিতে দুটো দেশের মধ্যে। এখন সঙ্গে সঙ্গে আজ স্বাধীন হলেই তো কালকে নোট ছেপে বেরোচ্ছে না, তারও ডিজাইন কী হবে সব তৈরি হয়, ঠিক হয়, পেজ তৈরি করবে, কবে ছেপে বেরোবে, ততদিনে তো নোট দরকার, তাদের কী নোট চলবে। তখন ঠিক করা হলো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে নোটগুলো ছাপে, সেই নোটের ওপরে গভর্নমেন্ট অফ পাকিস্তান ওয়ার প্রিন্ট করে তখন ছাড়া হলো দিকে। তো এই খুব অল্প সময়ের জন্য হয়েছিল বলে এগুলো খুব দুষ্প্রাপ্য নোটে খুব পরিণত হয়েছে। এইটাই তার একটা নোট, বেশ মজার নোট এটা। যখন স্বাধীনতার পর বেশ ক বছর ধরে উদ্বাস্তু আনাগোনা এই দেশ থেকে ও দেশে গেছে, ও দেশ থেকে এদেশে এসেছি, পাকিস্তান থেকে অনেক মানুষ এদেশে এসেছে, এদেশ থেকে অনেক মানুষ পাকিস্তানে চলে গেছে। তো যাওয়ার সময় আর কিছু নিক নানিক তাদের সঙ্গে সাথে যেসব নোটগুলো ছিল, তারা তো এইসব এদেশে এনেছে, আবার এদেশের লোক ও দেশে নিয়ে গেছে। আমাদের দেশে ব্রিটিশ শাসনের পাশাপাশি একসময় হায়দ্রাবাদে নিজামরাও দাপটের রাজত্ব করে গেছে। নিজামরা তখন মানে এবারে ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল, তাদের দেশে মুদ্রার সাথে পাশাপাশি তারা নোটও বার করেছিল। এই সেই দুষ্প্রাপ্য নোটগুলো 1 টাকা, 5 টাকা, 10 টাকার নোট, নিজাম অফ হায়দ্রাবাদের নোট। এটা সামনের দিক, এইটা পিছন দিকের নোট। পর্তুগিজ আমাদের দেশে অনেক দিন রাজত্ব করেছে। আমাদের দেশে যেখানে ওদের কলোনি ছিল বিভিন্ন জায়গায়, গোয়া, দমন, দিউ আর অনেকগুলো জায়গাতে ছিল, সেসব জায়গায় ওদের কয়েনের পাশাপাশি নোটও চালু করেছিল। সেই নোটগুলো খুবই দুষ্প্রাপ্য, পাওয়া যায় না। এখানে আমি তার কয়েকটা নোট আমি প্রদর্শন করছি এখানে। এইটাই 100 টাকার বড় নোটের শেষ নোট। এখানে 100 টাকার বড় নোট শেষ হয়ে গেল। তারপর যে নোটগুলো ছাপা হয়েছিল সেগুলো একটু আকার ছোট হয়ে গেছে, আকার, ডিজাইন সবই, নকশাগুলো পাল্টেছে। এইটা নোট সেটা আবার কিছুদিন পরে সেটা পাল্টে এই হলো। গভর্নরও চেঞ্জ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের, তখন এই সিজ হলো, পেছনে বাঁধ দেওয়া, এই দেওয়া। এখানে কৃষিকাজের কিছু দেখা যাচ্ছে কাজ হচ্ছে পেছনে, এখানে বাঁধ। তারপরে আবার কিছুদিন পরে ওইরকম পাল্টে নতুন নকশার নোট বেরোলো 100 টাকা। তারপরে 100 টাকার এইরকম বেরোলো, 100 টাকা ওখানে শেষ। এরপরে আমরা পাই 500 টাকার নোট। 500 টাকার নোট এইরকম বেরিয়েছিল, মহাত্মা গান্ধীর ছবি দেওয়া এরকম, আর নিচে এরকম সল্ট লেক আন্দোলন হচ্ছিল, তখন এখানে দান্ডি মার্চ হচ্ছিল মহাত্মা গান্ধী এবং সব নেতাদের নেতৃত্বে। তারপরে ওই একই ছবি কিন্তু একটু ডিজাইন বা নকশার পাল্টে 500 টাকার নোট ওরকম বেরোলো। স্বাধীন ভারতবর্ষে প্রথম যখন সরকার বার করে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, তারপরেই 100 টাকা, তার 100 টাকা পরে 1000 টাকা, আর মাঝে কোনো নোট ছিল না। এত বড় নোট ছিল ওটা, বিরাট আকারে। এইটা পিছন দিক এই নোটের। এরপর আমরা এই নোট বাতিল হয়ে যায় একসময়, সরকার ব্যান করে দেয়। তারপর নতুন 1000 টাকা নোট বেরোয় যায়, এটা পিছন দিক। 1000 টাকা নোটও বাতিল হয়ে গেছে সরকার। তারপর নতুন করে নোট বেরিয়েছে, বার করেছে সরকার 10 টাকা, এটা 20 টাকা, তারপর 50 টাকা, 100 টাকা, তারপরে 200 টাকার নোট, আর তারপরে 2000 টাকার নোট বার করছি। অন্যের প্রদর্শনী দেখে যেমন উৎসাহ পেয়েছেন, তেমনি বিভিন্ন জায়গাতে নিজের প্রদর্শনীও করেছেন। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিজস্ব সংগ্রহশালা গড়ে তোলার, সঙ্গে বিভিন্ন স্কুল কলেজে প্রদর্শনী করা, যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে কিভাবে পরিণত হতে পারে লাখ টাকার অতীত ইতিহাসে। সংরক্ষণের মাধ্যমে তার জন্য এই প্রয়াস। ক্যামেরা চলছে।